বর্ষার সেই রাতটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার নাম কিশুন যাদব। আমি দিল্লি থেকে জয়পুর পর্যন্ত ট্রাক চালাই। 15 বছর ধরে এই লাইনে আছি। কিন্তু সেদিন যেই ভয়টা আমি অনুভব করেছিলাম তা এর আগে কখনো হয়নি। আমি জয়পুরের এক কারখানা থেকে কাপড়ের রোল তুলে দিল্লি ফিরছিলাম। বৃষ্টিটা এত জোরে পড়ছিল যে ওয়াইপারও ঠিকমতো কাজ করছিল না। রাস্তায় বয়ে চলা পানির স্রোতে মনে হচ্ছিল যেন ছোটখাটো নালা বয়ে যাচ্ছে। রাত তখন প্রায় 11:30। আমি আমার পুরনো বন্ধু বাবলুকে ফোন করলাম। সে তার ট্রাক নিয়ে আমার থেকে কয়েক কিলোমিটার সামনে চলছিল। আমি তাকে বললাম, বাবলু, সামনে যে ধাবা আছে ওখানে দাঁড়িয়ে যাস, আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। সে বলল, ঠিক আছে, ততক্ষণে আমি চা বানাতে বলছি। কিন্তু আমি আর সেই ধাবায় পৌঁছাতে পারিনি। মাত্র 10 কিলোমিটার এগোতেই রাস্তার ধারে হঠাৎ দারুণ ঘন কুয়াশা নেমে এলো। সামনে কিচ্ছুই দেখা যাচ্ছিল না। আমি ট্রাকের গতি কমালাম, ফগ লাইট জ্বালালাম। ঠিক তখনই দেখি রাস্তার একদম মাঝখানে সাদা কাপড় পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। হঠাৎ তাকে সামনে দেখে আমি জোরে ব্রেক মারলাম। ট্রাক পিছলে গিয়ে একপাশে থেমে গেল। আমি তাড়াতাড়ি নিচে নেমে টর্চ জ্বালিয়ে চারপাশ দেখলাম। কিন্তু যেই মহিলাকে 2 সেকেন্ড আগেই দেখেছিলাম তিনি কোথাও নেই। রাস্তা পুরো ফাঁকা, শুধু আমি আর অবিরাম পড়তে থাকা বৃষ্টি। আমি ভাবলাম হয়তো চোখের ভুল দেখেছি। এই ভাবতেই আবার ট্রাকে ওঠার জন্য ফিরলাম। ঠিক তখন আমার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, মাদাত করো, মাদাত করো, মাদাত, আমাকে বাঁচাও, বাঁচাও। আমার শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। ঘুরে দেখি কিছুটা দূরে পুরনো লাল ইটের একটা ভাঙাচোরা বিল্ডিং দাঁড়িয়ে আছে। এর উপর একটা ভাঙা ক্রস, দেয়াল জুড়ে আগাছা আর বুনো লতাপাতা। মনে হচ্ছিল অনেক আগে পরিত্যক্ত হয়েছে। আমি ভাবলাম হয়তো কেউ ভেতরে আটকে আছে। টর্চ নিয়ে এগোলাম। দরজা আধ ভাঙা, গায়ে হাত দিতেই কর্কশ শব্দে খুলে গেল। ভেতরে ধূপকাঠি আর বাসি ফুলের মিশ্র গন্ধ। হলে ছড়িয়ে ছিটিয়ে পুরনো কাঠের টেবিল, দেয়ালে বিভিন্ন সন্তের ছবি, সবই ধুলায় ঢেকে। আমি ঠিক মাঝখানে পৌঁছেছি এমন সময় হঠাৎ দরজাটা পেছন থেকে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি আলো ঘুরিয়ে দেখলাম কেউ নেই। এরপর দেয়ালের ওপার থেকে ভেসে আসতে লাগলো চাপা গলায় ফিসফিসানি। কেউ প্রার্থনা করছিল, প্রভু, আমাদের পাপ থেকে মুক্তি দিন, প্রভু। ওটা ছিল এক বৃদ্ধা মহিলার কণ্ঠ, ধীরে কিন্তু ভয়ানক ঠান্ডা। আমি সাহস করে সামনে এগোলাম। হলের পরে ভেতরে আর একটা ছোট ঘর ছিল। সেখানে একটি বুড়ি মহিলা সাদা শাড়ি পরে বসে পিয়ানো বাজাচ্ছিল। তিনি মাথা তুললেন। তার চোখ দুটি পুরো সাদা। তিনি আমাকে দেখে হালকা হাসলেন। তো আগে বেটা, বহুত দের কর দি তুনে আনে মে। তুই এসে গেছিস বাবা, আসতে বেশ দের করে ফেললি। আমার পুরো শরীরে কাঁটা দিয়ে উঠল। কাঁপা গলায় আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? সে বলল, আমি সেই যাকে তুই পথের মধ্যে দেখেছিলি বাবা। তার মুখে কথা শেষ হতেই পিয়ানোটা নিজে নিজেই বাজতে শুরু করল। ব্যাপারটা আরও ভয়ের ছিল, কারণ তার হাত তখন পিয়ানোর উপর ছিলই না। পিয়ানো আর সেই বুড়ির চারপাশে হঠাৎ একটা ঘূর্ণি হাওয়া তৈরি হলো। হাওয়ার সঙ্গে চারদিকে পুরনো কাগজ, ধুলো, শুকনো পাতা সব উড়তে লাগলো। মনে হচ্ছিল পুরো ঘরটা কোনো অদৃশ্য ঝড়ের মধ্যে পড়ে গেছে। আমি ভয় পিছিয়ে গেলাম এবং দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। চার্চ থেকে বেরিয়ে ঠিক পিছনে তাকালাম, কিন্তু সেখানে কোনো চার্চই নেই। চারপাশে রাস্তা নেই, ট্রাক নেই, শুধু অন্ধকার ও কুয়াশা। মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। নিজের গালে চড় মেরে দেখলাম এটা স্বপ্ন নয়, আসলেই সত্যি। আমি ভাবলাম আমি কি পাগল হয়ে যাচ্ছি। ঠিক তখন দূরে একটা টিমটিমে আলো দেখা গেল। আমি দৌড়ে সেই আলোটার দিকে গেলাম। ওটা একটা পুরনো পেট্রোল পাম্প। এর এক কোণে কাঁচ ভাঙা একটা ছোট ঘর দাঁড়িয়ে। আমি জানালা দিয়ে ভেতরে তাকালাম। কালো কাপড় পরা এক বুড়ো লোক বসে আছে, হাতে পুরনো খবরের কাগজ। হাঁপাতে হাঁপাতে আমি জিজ্ঞেস করলাম, চাচা, এদিকটায় কোনো চার্চ আছে? সে হেসে বলল, না রে বাবা, এখানে তো 20 বছর ধরে কিছু নেই। হ্যাঁ, তবে যেখানেই তুই দাঁড়িয়ে আছিস আগে সেখানে একটা চার্চ ছিল।
ওটাতে একবার আগুন লাগে আর সেই আগুনে সবাই পুড়ে মারা যায়। আমি কেঁপে কেঁপে জিজ্ঞেস করলাম, কবে কবে ঘটেছিল এটা? বুড়ো বলল, আজকের দিনেই রাত 11:30টায় সবাই মরে গিয়েছিল বাবা। আমি তার চোখের দিকে তাকালাম। সে যত হাসছিল তার চোখের মণি তত বড় হচ্ছিল। হঠাৎ তার মুখের হাসি এত চওড়া হলো যে তার গালের চামড়া ফেটে গেল। আমি পিছিয়ে যাওয়ার আগেই তার মাথা নিচে ঝুলে পড়ল আর তার মুখ থেকে কালো ছাই বেরোতে লাগলো। আমি দৌড়ে পেট্রোল পাম্পের বাইরে বেরিয়ে এলাম। যত দ্রুত পারি দৌড়াতে লাগলাম। কিছু দূর গিয়ে হঠাৎ শুনলাম হর্নের শব্দ। পিছনে তাকিয়ে দেখি আমার ট্রাক। ইঞ্জিন চলছে আর ড্রাইভিং সিটে বোধ করি বাবলু বসে আছে। বাবলুকে দেখে একসাথে স্বস্তি আর ভয় দুটোই লাগলো। সে আমাকে দেখে বলল, এ বেটা, কোথায় গেলি? আমি তো ধাবায় তোর জন্য অপেক্ষা করছি। আমি বললাম, ধাবায়? কিন্তু তোর ট্রাক তো এখানে। বাবলু বলল, আমার ট্রাক এখনো ধাবায় দাঁড়িয়ে আছে। তোর ট্রাকের হেডলাইট জ্বলতে দেখে হেঁটে এলাম, কিন্তু তুই ছিলি না। কোথা থেকে আসছিস? আমি চুপ করে গেলাম, কিছুই বলতে পারলাম না। ট্রাকে উঠে পড়লাম। কয়েক সেকেন্ড পরই দেখি সামনেই সেই ধাবা যেখানে বাবলুর ট্রাক সত্যি দাঁড়িয়ে। আমি তাকে পুরো ঘটনাটা বললাম, কিন্তু সে বারবার বলল, কোন চার্জ ভাই? ওখানে তো কিছুই নেই। আমি আর কিছু বলিনি। কিন্তু সেদিনের পর থেকে প্রতি বছর 1 অগস্ট রাত 11:30 সেই পথ দিয়ে যাওয়া ট্রাক ড্রাইভাররা একই আওয়াজ শোনে, প্রভু, আমাদের পাপ থেকে মুক্তি দাও, মুক্তি দাও আমাদের। লোকজন বলে এখন আর সেখানে কোনো চার্চ নেই, কিন্তু অনেক ট্রাক ড্রাইভার দাবি করেন বর্ষার রাতে যখন ঘন কুয়াশা নেমে আসে তখন রাস্তার ধারে আবারও দেখা যায় সেই সেন্ট মাইকেল চার্চ, আর ভেতর থেকে একসাথে শোনা যায় প্রার্থনার আওয়াজ আর দগ্ধ মানুষের ভয়ঙ্কর চিৎকার। যেই থেমে সেই চার্চে ঢোকে সে আর ফিরে আসে না। হয়তো আমি ভাগ্যবান ছিলাম যে আমি বেঁচে ফিরতে পেরেছি। ফিরে তো এসেছিলাম, কিন্তু তারপর জীবন আর কখনো সহজ হলো না। আজও আমার কানে বাজে সেই বুড়ি মহিলার প্রার্থনা আর সেই সব মানুষের ব্যথায় ভরা আর্তনাদ যারা সেই চার্চে আগুনে পুড়ে মরেছিল। সেটা ছিল শীতের রাত, ডিসেম্বর মাস। চারদিকে কুয়াশা আর কেমন যেন শুনশান নীরবতা। শহর থেকে একটু দূরে একটা ছোট পুরনো মিশনারি চার্চ ছিল, যেখানে এখন মানুষ যাওয়া প্রায় বন্ধ করে দিয়েছে, কারণ সবাই বলে বহু বছর আগে সেখানে এক পাদ্রী কালা জাদু শুরু করেছিলেন আর এক রাতে পুরো চার্চ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তারপর থেকে আর কেউ যায় না। লোকেরা বলে চার্চটা এখন ভয়ঙ্কর ভুতুড়ে, কিন্তু আমি, রাহুল আর আমার 2 জিগরি বন্ধু দীপক ও মনোজ, আমরা ভূত প্রেতের গল্প শুনে ভয় পাওয়ার লোক ছিলাম না। আমরা তখন কলেজের শেষ বছরে পড়ি আর রোমাঞ্চের নেশা সব সময় মাথায় চড়ে থাকে। সেই রাতে দীপক বলল, ইয়ার চল কিছু আসল মজা নি, উইজা বোর্ড খেলি। আমি বললাম, পাগল নাকি, সব বাজে কথা। মনোজ বলল, বাজে হলেও মজা হবে, চল না। আমরা নেট থেকে উইজা বোর্ডের ডিজাইন নামিয়ে একটা বড় কার্টুনে মার্কার দিয়ে বানিয়ে ফেললাম। একটা ছোট কাঁচের গ্লাস নিলাম, সব রেডি। জায়গা ঠিক করলাম সেই ভুতুড়ে চার্চই। রাত 12:30। আমরা 3 জন টর্চ, দেশলাই আর মোমবাতি নিয়ে চার্চে পৌঁছলাম। জঙ্গলের পথ দিয়ে যেতে শুধু কুকুরের ঘেউ ঘেউ আর উল্লুর ডাক শোনা যাচ্ছিল। পরিবেশ আমাদের ভাবনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, তবুও আমরা পিছিয়ে যাইনি। চার্চের কাছে গিয়ে দেখি দেয়ালগুলো ভাঙা, ছাদ থেকে ঝুলে আছে বুনো লতাগুল্ম, দেয়ালে স্যাঁতসিতে দাগ। দরজা ঠেলতেই নাকে এলো বাসি পচা গন্ধ। মনে হলো বহুদিন ধরে কিছু একটা গলে পড়ছে। দীপক মোমবাতি জ্বালালো,
মেঝের মাঝখানে আমরা উইজা বোর্ড রাখলাম। 3 জন আঙুল রাখলাম গ্লাসের ওপর। আমি বললাম, যদি এখানে কোনো আত্মা থাকে তাহলে বলো তুমি কে। প্রথমে কিছু হয়নি, তারপর ধীরে ধীরে গ্লাস নড়তে লাগল। প্রথমে গেল এস, তারপর এ, তারপর এম, তারপর ইউ, শেষে ই। মনোজ বলল, মনে হয় নামটা স্যামুয়েল। দীপক হাসতে হাসতে বলল, ওহ, বিদেশি আত্মা। আমরা তখনও হাসছিলাম। ঠিক তখনই হাওয়া থেমে গেল। মোমবাতিগুলো দপদপ করে একসাথে নিভে গেল। চার্চের ভেতর এখন পুরো অন্ধকার। আমি টর্চ জ্বালাতে গেলাম, কিন্তু সেটা চলে না। আর তখনই আমার কানের ঠিক পাশে কেউ খুব ধীরে ফিসফিস করে বলল, তোমরা আমাকে কেন ডেকেছ? আমার শরীর জমে গেল। কাপা গলায় বললাম, দীপক, মনোজ, কে বলল এটা? কোনো উত্তর নেই। আমি রাগে টর্চটা মাটিতে জোরে ঠুকলাম। এক ঝলক আলো বেরোল। আর তখন আমি যা দেখলাম, দীপক মেঝেতে বসে আছে। তার 2 চোখ পুরো কালো, আর তার মুখ থেকে ধীরে ধীরে বেরোচ্ছে, স্যামুয়েল জেগে উঠেছে, স্যামুয়েল আমাদের মাঝে আছে। আমি আর মনোজ সঙ্গে সঙ্গে পিছিয়ে গেলাম। দীপক উঠে দাঁড়ালো এবং কোনো শব্দ না করে ধীরে ধীরে চার্চের আরও ভেতরের দিকে হাঁটতে লাগলো, সেই জায়গায় যেখানে আগুনে পোড়া কাঠের ক্রসগুলো রাখা ছিল। আমরা ওর পেছন পেছন গেলাম, কিন্তু চার্চের সেই অংশে গিয়ে দেখি ভিন্নই কিছু লেখা আছে। দেওয়ালে বড় বড় অক্ষরে লেখা ছিল, যে তাকে ডাকে সে নিজেই তার অংশ হয়ে যায়। হঠাৎ মেঝের নিচ থেকে একটা তীব্র চিৎকার ভেসে এলো। মনে হলো যেন কেউ নিচ থেকে জোরে লাথি মারছে। মুহূর্তের মধ্যেই দীপকের শরীর মাটি থেকে উপরে উঠে গিয়ে জোরে দেওয়ালে গিয়ে আছড়ে পড়ল। আমরা দুজন চেঁচাতে চেঁচাতে চার্চের এক্সিটের দিকে দৌড় দিলাম, কিন্তু চার্চের দরজা তখন শক্তভাবে বন্ধ। আমরা জোরে ধাক্কা দিতে লাগলাম, টানলাম, চাপ দিলাম, কিন্তু দরজাটা যেন আর কাঠের নয়, পাথরের হয়ে গেছে। ঠিক সেই সময় দীপকের গলা থেকে শব্দ ভেসে এলো, কোথাও যেও না, এখন আমাদের পালা। আমি পিছন ফিরে তাকালাম, দেখি দীপকের শরীরের ওপর আগুনে পোড়া দাগ ফুটে উঠছে, কিন্তু আগুন বাইরে নয়, ভেতর থেকে। ওর সেই অবস্থা দেখে আমি আর মনোজ ভেঙে পড়লাম। সাহায্যের জন্য চারপাশে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। শেষ পর্যন্ত মনোজ সাহস করে পকেট থেকে দিয়াশালায় বের করল এবং একটি মোমবাতি জ্বালালো। মোমবাতি জ্বলার সাথে সাথেই পুরো হল ঘরে সবকিছু আবার শান্ত হয়ে গেল। দীপক মাটিতে পড়েছিল, ওর চোখ খোলা, কিন্তু শ্বাস নেই। আমরা দুজন চার্চের একটা কোণায় সেধিয়ে বসে থাকলাম এবং সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলাম। ভয় ছিল যা দীপকের সঙ্গে হয়েছে তা আমাদের সঙ্গেও হতে পারে। তাই আমরা দুজন মিলে হনুমান চালিসা পড়তে লাগলাম, কারণ আমাদের আর কিছুই জানা ছিল না। হয়তো সেই প্রার্থনাই আমাদের রক্ষা করেছিল। সকাল হতেই আমরা চার্চ থেকে দৌড়ে বেরিয়ে পুলিশকে সব জানালাম। পুলিশ চার্চে গিয়ে তদন্ত করল, আর শেষে উল্টো আমাদেরই দোষী বলে দাঁড় করালো। তোমরা এখানে নেশা করতে এসেছিলে। আমরা অনেক বুঝিয়েও বলতে পারলাম না যে আমরা কোনো নেশা করিনি এবং দীপককে আমরা মারিনি, বরং আমরা তো আত্মা ডাকার খেলা খেলতে এসেছিলাম। কিন্তু কেউ আমাদের কথা শুনল না। পরে দীপকের পোস্টমর্টেম রিপোর্ট এলো। তাতে লেখা ছিল, দীপকের শরীরে আগুনে পড়া দাগ আছে, কিন্তু দাগগুলো শরীরের বাইরের নয়, ভেতর থেকে তৈরি হয়েছে, যেন দীপক ভেতর থেকেই পুড়ছিল। কেউই বুঝতে পারল না এটা সম্ভব হলো কিভাবে। সেখানে তো বিদ্যুৎ পর্যন্ত ছিল না যে বলা যাবে দীপককে কারেন্ট লেগেছিল। কিছুদিন আমাদের উপর মামলা চলল, তারপর আদালত আমাদের নির্দোষ বলে ছেড়ে দিল। এরপর আমি আর মনোজ কখনো সেই রাস্তার দিকে পা বাড়ায়নি। তবে দীপকের মৃত্যুর পর আমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রতি শনিবার রাত 12টায় আমার ঘরে রাখা পুরনো ঘড়ি নিজে নিজে বাজতে থাকে, আর বাতাসে ভেসে আসে সেই ভয়ঙ্কর কণ্ঠ, তুমি আমাকে কেন ডেকেছিলে? আমি এখনো আছি, তোমার খুব কাছেই। একদিন সাহস করে আমি সেই বোর্ডটা পুড়িয়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু দিয়াশালায় জ্বালাতেই বোর্ডের ওপর ধোঁয়ার ভেতর স্পষ্ট দেখা গেল সেই নাম, স্যামুয়েল।
আমি ভয় পেয়ে বোর্ডটা নদীতে ফেলে দিলাম, কিন্তু পরের দিন ভোরে দরজা খুলতেই দেখি সেই বোর্ডটা আমার দরজার সামনে রাখা, একদম শুকনো, আর তার মাঝখানে লেখা, খেলা এখনো শেষ হয়নি। লোককথা বলে পুরনো ভাঙাচোরা ভবনগুলো সেটা কখনো গির্জা হলেও অনেক সময় সেই সব আত্মাদের আড্ডাখানা হয়ে যায় যারা জীবনে মুক্তি পায়নি। আর যদি কোনো মানুষ বোকামি করে তাদের ডাকে, তাদের এই দুনিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করে, তাহলে সেই আত্মা তারই অংশ হয়ে যায়। সেই পুরনো গির্জার জায়গায় এখন নতুন বাড়ি তৈরি হয়েছে, কিন্তু যেই সেখানে থাকতে চায়, রাত ঠিক 12টা বাজলেই সে ঘর থেকে গ্লাস নড়ার শব্দ, ফিসফিসানি আর অদ্ভুত ঠান্ডা নিঃশ্বাসের মতো আওয়াজ শুনতে পায়। মানুষ বলে সেখানে এখনো একটি আত্মা অপেক্ষা করছে, কেউ যেন তাকে আবার এই দুনিয়ায় ডাকে। আমি জানি সে আত্মা কার, সে আমাদের বন্ধু দীপক, কিন্তু আমরা কোনোভাবেই তাকে ফেরানোর ভুল করব না। আজও সেই রাতের কথা মনে পড়লে শরীর কেঁপে ওঠে, আর দীপককে হারানোর কষ্ট আবারও তাজা হয়ে যায়। সেই রাত বৃষ্টি ভেজা অন্ধকার ভয়ানক রাত। আকাশ কালো মেঘে ঢাকা ছিল, মাঝে মধ্যে বিদ্যুৎ আকাশ ছিঁড়ে যাচ্ছিল। রাস্তার দুপাশে ছিল ঘন জঙ্গল, দূরে শুধু ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার শব্দ। ট্রাক চালক কিষান যাদব তার পুরনো লাল ট্রাক নিয়ে লখনৌ থেকে গোরখপুরের দিকে যাচ্ছিল। ট্রাকে ছিল ভারী লোহার সরিয়া। সকাল হওয়ার আগেই গন্তব্যে পৌঁছতে পারলে পরের ডেলিভারিও পেয়ে যেত। কিন্তু রাস্তাটা অদ্ভুত নিস্তব্ধ, না কোনো গাড়ি, না কোনো দোকান, না কোনো মানুষ, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ ট্রাকের কাঁচে পড়ছিল। ট্রাকের পুরনো রেডিওতে হালকা আওয়াজে লতা মঙ্গেশকরের গান বাজছিল, কিন্তু সোনাবন জঙ্গলের মোড়ে পৌঁছতেই রেডিও আচমকা চড়চড় করে বন্ধ হয়ে গেল। কিষান তার মায়ের দেওয়া তাবিজটা ছুঁয়ে মনে মনে বলল, হনুমানজি রক্ষা করো। কিছু দূর এগোতেই রাস্তার ধারে এক মহিলা দাঁড়িয়ে থাকতে দেখল। সাদা শাড়ি, ভেজা চুল, হাতে ছোট্ট একটা ঝোলা। কিষান ভাবল হয়তো কোনো বাসে থেকে নেমেছে। সে ট্রাক থামিয়ে বলল, বলুন বোন, কোথায় যাবেন? মহিলা কিছু না বলে শুধু মাথা নিচু করল। কিষণের অদ্ভুত লাগল। সে আবার বলল, এ রাতে এভাবে দাঁড়িয়ে থাকা ঠিক না, চলুন আপনাকে গ্রাম পর্যন্ত নামিয়ে দেব। মহিলা খুব ঠান্ডা, বরফের মতো কণ্ঠে বলল, আমাকে শুধু নদীর কাছে নামিয়ে দিন। ওই কণ্ঠ শুনে কিষানের বুক কেঁপে উঠল। তবুও মানবিকতার খাতিরে তাকে ট্রাকে উঠিয়ে নিল। মহিলা পাশে নিঃশব্দে বসে থাকল, না নড়ল, না চাইল, না কোনো শব্দ। কিষান কথা বলতে চাইলে সে কোনো উত্তর দিল না, শুধু এক অদ্ভুত হালকা হাসি, যা অন্ধকার রাতটাকে আরো ভয়ানক করে তুলল। বৃষ্টি বাড়ছিল, সামনে ধীরে ধীরে কুয়াশা জমে রাস্তা ঢেকে ফেলছিল। ঠিক তখনই ট্রাকের সামনে দিয়ে একজন দৌড়ে চলে গেল অপ্রাকৃত গতিতে। কিষান চমকে ব্রেক চাপল, বাইরের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউই নেই। সে জানালা দিয়ে মাথা বের করে তাকাতেই জানালার বাইরে শুধু বৃষ্টি আর কাঁপতে থাকা গাছপালা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কিন্তু কিষেন যখন আবার ট্রাকের ভেতর তাকালো, তার রক্ত ঠান্ডা হয়ে গেল। কারণ ওই মহিলা এখন ট্রাকে নেই, শুধু সিটে কয়েক ফোঁটা পানি, যেন কেউ ঠিক এইমাত্র সেখানে বসেছিল। কিষণের বুক ঢিপ ঢিপ করতে লাগল। সে তাড়াতাড়ি ট্রাক স্টার্ট করে গতি বাড়িয়ে দিল।
কয়েক মিনিট পর রাস্তার ধারে এক পুরনো বোর্ড চোখে পড়ল। লেখা ছিল, সাবধান, সামনে ভুতুড়ে নদী এলাকা। ঠান্ডা আবহাওয়ার মধ্যেও কিশোরের কপালে ঘাম জমল। সে বিড়বিড় করে বলল, হে ভগবান, ওই মহিলা কি তবে? ট্রাক যখন নদীর সেতুতে উঠল, ইঞ্জিন হঠাৎ কেঁপে উঠল, তারপর একেবারে বন্ধ। কিশোর বারবার চেষ্টা করল, কিন্তু ট্রাক আর স্টার্ট হলো না। বাইরে ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছিল, আর সেই বিদ্যুতের আলোয় সে দেখল সেই একই মহিলা সেতুর নিচে দাঁড়িয়ে আছে, যে মিনিট আগেও তার ট্রাকে বসেছিল। এবার তার মুখ স্পষ্ট দেখা গেল। লাল চোখ, কালো ঠোঁট, মুখের এক পাশ সেঁদানো, আর তার পায়ের কাছে নদীর জলে একটা মৃতদেহ ভাসছে। ভয় কিশোর দরজা বন্ধ করে জানালা থেকে সরে গেল। মহিলা ধীরে ধীরে ট্রাকের দিকে এগোতে লাগল। তার পায়ের দাগ পানি নয়, রক্তে তৈরি হচ্ছিল। সে ট্রাকের সামনে এসে দাঁড়িয়ে বলল, কেন থেমে গেলে কিশোর? আমাকে তো নদীর কাছে নামিয়ে দেওয়ার কথা ছিল, হলো কি? কিশোরের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে তো নিজের নাম কখনোই বলেনি, তাহলে সে জানল কিভাবে? ঠিক তখনই ট্রাকের হর্ন নিজে থেকেই বাজতে লাগল, হেডলাইট ঝিলমিল করতে লাগল। তারপর সবকিছু নিস্তব্ধ, অন্ধকার। ভোরে পুলিশ এসে দেখল ট্রাক খালি। ড্রাইভার সিটে শুধু কিশোরের গামছা পড়ে আছে। কিশোর আর কখনোই পাওয়া গেল না। তাকে কোথায় নিয়ে যাওয়া হলো এখন আপনি বুঝতেই পারছেন। তারপর থেকে যেই কোনো ট্রাক চালক সোনাবন জঙ্গলের রাস্তা দিয়ে যায়, সেই মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, কখনো হাসে, কখনো হাত নাড়ে, আর যারা তাকে গাড়িতে তুলে নেয় তারা আর কখনোই ফিরে আসে না। এবার গল্পের দ্বিতীয় অংশ। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চল। শীতের রাত এখানে দীর্ঘ আর হিমশীতল। জঙ্গলের মাঝখানে একটি পুরনো পেট্রোল পাম্প, শর্মা ফুয়েল স্টেশন, শহর থেকে প্রায় 10 কিমি দূরে। এই পাম্পে রাতের ডিউটি করে অরবিন্দ, বয়স প্রায় 30। তার ডিউটি রাত 10টা থেকে ভোর 6টা। পাম্পের পাশে ছোট্ট একটা ঘর ছিল, যেখানে সে হিটার জ্বালিয়ে বসে থাকত। যখনই কোনো গাড়ি আসত, সে উঠে গিয়ে পেট্রোল ভরে দিত। রাতগুলো সাধারণত শান্ত, কদাচিৎ কোনো ট্রাক বা গাড়ি আসত। 3 জানুয়ারি সেই রাত, বরফ পড়ার আগ মুহূর্তের ঠান্ডা হাওয়া। অরবিন্দ রেজিস্টারে তারিখ লিখে রেডিওতে গান চালালো। গান বাজছিল। ঠিক তখনই পাম্পের ঘণ্টা বেজে উঠল। অরবিন্দ উঠে বাইরে তাকালো। বাইরে একটি সাদা অ্যাম্বাসেডর গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িটা খুবই পুরনো, মনে হলো যেন 80-র দশকের। সামনের সিটে বসেছিল এক মহিলা, পুরোটাই সাদা পোশাক, গায়ে লাল ওড়না। ধীরে ধীরে সে অ্যাম্বাসেডর থেকে নেমে এসে বলল, ভাই সাহেব, ট্যাঙ্ক ফুল কর দিজিয়ে। অরবিন্দ মাথা নাড়ল, কিন্তু তাকে কিছু যেন অস্বস্তি দিচ্ছিল। মহিলার কণ্ঠস্বর ছিল অস্বাভাবিক ঠান্ডা, একেবারে ফাঁকা, যেন কোনো মৃত মানুষ কথা বলছে। তার হাতও বরফের মতো সাদা। অরবিন্দ যখন পেট্রোলের পাইপ গাড়িতে ঢোকাচ্ছিল, সে লক্ষ্য করল গাড়ির টায়ারের কোনো চিহ্নই নেই। জমাট বরফের ওপর একটাও দাগ নেই। তাহলে এই গাড়ি এখানে এলো কিভাবে? অরবিন্দ চুপ রইল। ট্যাঙ্ক ফুল হওয়ার পর সে বলল, ম্যাডাম, 1800 টাকা হলো। মহিলা হালকা হাসল, তারপর অদ্ভুতভাবে জিজ্ঞাসা করল, কত বছর হলো এখানে কাজ করছো? অরবিন্দ একটু হচকিয়ে বলল, জি জি 5 বছর। মহিলা তাকিয়ে বলল, তাহলে নিশ্চয়ই সব মনে আছে। সেই রাতটা, 3 জানুয়ারির রাত, মনে আছে তো? অরবিন্দের মুখ সাদা হয়ে গেল। তার মনে পড়ল আজ থেকে 3 বছর আগে এই রাতেই একটি গাড়ি ব্রিজ থেকে পড়ে গিয়েছিল। গাড়িতে থাকা মহিলা আগুনে এমনভাবে পুড়ে গিয়েছিল যে তাকে চিনে রাখা কঠিন ছিল। মানুষ বলতো সে ঘটনার সময় গাড়িতে আটকে জীবন ভিক্ষা করে চিৎকার করছিল, কিন্তু কেউ সাহস করে এগোয়নি। অরবিন্দ কিছুই বলতে পারল না। মহিলা কড়া চোখে তাকিয়ে বলল, কেন আসনি তুমি সাহায্য করতে অরবিন্দ? এইবার তার মুখে আর হাসি ছিল না,
বরং খাঁটি ক্রোধ। অরবিন্দ কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, সেদিন তো আমার ছুটি ছিল, আমি কিছুই জানতাম না। মিথ্যে! মহিলা চিৎকার করল। তার চিৎকারে পুরো পেট্রোল পাম্প কেঁপে উঠল। হঠাৎ পাম্পের বাল্ব ফেপে গেল, রেডিও বন্ধ হয়ে গেল, হিটারের শিখা নিভে গেল। চারদিকে অন্ধকার, কেবল সেই লাল ওড়না ঝলসে উঠছিল। অরবিন্দ দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করল। তার বুকের ধুকপুকানি তার নিজের কানেও পরিষ্কার শোনা যাচ্ছিল। ঠিক তখনই ঘরের বাইরে কারোর পায়ের শব্দ, তারপর দরজায় ঠক ঠক। অরবিন্দ, দরজা খোলো, আমি তো পেট্রোলের টাকা দিইনি, নিজের টাকা তো নিয়ে নাও। অরবিন্দ নিঃশব্দে বসে রইল। কিছুক্ষণ পর সব চুপ। সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু তারপরই ঘরের এক কোণ থেকে এক ঠান্ডা বরফ ঝরা কণ্ঠস্বর শোনা গেল, ধন্যবাদ অরবিন্দ, এবার তুমিও আমাদের সঙ্গে চলবে। অরবিন্দ ঘুরে দাঁড়ালো, দেখল সেই মহিলাই ঘরের ভেতর দাঁড়িয়ে। দরজা তো এখনো ভিতর থেকে বন্ধ। তার লাল ওড়না এখন কালো, মুখে আগুনে পুড়ে যাওয়া দাগ, চোখ নিভে যাওয়া কয়লার মতো। অরবিন্দ চিৎকার করল, কিন্তু সেই চিৎকার ঘরের বাইরে পৌঁছল না। ভোরে পেট্রোল পাম্পের মালিক এসে দেখল ঘরটা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে সাজঘরে ঢুকতেই অরবিন্দের পোড়া লাশ পড়ে আছে, আর দেয়ালে বড় অক্ষরে লেখা, 3 জানুয়ারি রাত 3টে ফির মিলেঙ্গে। আজও লোকেরা বলে, যে কেউ রাত 3টের দিকে ওই পেট্রোল পাম্পের কাছে দিয়ে গেলে রাস্তার ধারে একটি সাদা অ্যাম্বাসেডারকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সামনে বসে থাকে সেই নারী, চুপচাপ, হালকা হেসে, হাত তুলে ইশারা করে। আর কেউ যদি থেমে যায়, সে আর কোনোদিন ফিরে আসে না।